আমরা এখন সিএনজিতে চেপে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে। এখান থেকে আমরা কিন্তু ওই চূড়ায় উঠব। আমরা ট্রেকিং করছি, জায়গাটা খুবই ভেজালের। স্টেপ টু ডান। এদিকে এসে পথ কিন্তু আরো বেশি খাড়া হয়ে গিয়েছে, জানটা ফেটে যাচ্ছে। উপরে উঠতে আসলে যতটা সহজ মনে হয় অতটা সহজ নয়। এই দুষ্টু ছেলেটা তো এখানে অজ্ঞান হয়ে যাবে মনে হচ্ছে। আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের বিখ্যাত চন্দ্রনাথ পাহাড়ে। এই পাহাড় ট্র্যাক করার পাশাপাশি এর উপরের মন্দিরগুলো আমরা আজকে ঘুরে দেখব। আর তার পাশাপাশি জানার চেষ্টা করব এই মন্দিরের সমস্ত ইতিহাস। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভ রাত্রি বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা ট্রিপের জন্য, আর সাথে বরাবরের মতো দুষ্টু ছেলেটি আছে। আমরা এবার কই যাচ্ছি? সীতাকুণ্ড। আমরা এখন সীতাকুণ্ড যাচ্ছি যাত্রাবাড়ি থেকে। এখন আমরা যাত্রাবাড়ি বাস টার্মিনালে রয়েছি, তবে এবারে কিন্তু আমরা একটা ডিফারেন্ট অভিজ্ঞতা নেওয়ার জন্য একটা প্যাকেজ ট্যুরে যাচ্ছি। আর বরাবরের মতো এই দুষ্টু ছেলেটা সেটা অ্যারেঞ্জ করে দিয়েছে। আর যদি কেউ এই ধরনের প্যাকেজে যেতে চান সেক্ষেত্রে ও অ্যারেঞ্জ করে দিতে পারবে। আমরা কালকে যাব হচ্ছে সীতাকুণ্ড, ওখান থেকে একটা ঝর্ণা যাব, তারপরে গুলিয়াখালী সি বিচ যাব। এই বিশাল একটা ট্যুর প্ল্যান রয়েছে, এক এক করে আপনাদেরকে সবই দেখাবো। তবে সবার আগে আমাদের রিজার্ভ করা বাসে উঠতে হবে। চলুন আমরা এখন বাসে চড়বো। বন্ধুরা, আমরা এখন বাসে উঠবো। এই প্যাকেজের রেট কত এটা কিন্তু ট্যুর শেষে আপনাদেরকে জানাবো। তবে সবার আগে আমাদের জন্য একটা রিজার্ভ করা বাস রয়েছে, আমরা এখন ওই বাসে চড়ছি। বন্ধুরা, অবশেষে আমরা বাসে উঠবো এখন। তো আমি আমার সিটে চলে এসেছি। আমার সিট হচ্ছে F4, আমার সিট F3। আর অবশেষে সিটে চলে এসেছি। আমাদের বাস এখন সরাসরি চলে যাবে হচ্ছে সীতাকুণ্ড। ওখানে যেতে খুব বেশি একটা সময় লাগবে না, কারণ চিটাং হাইওয়ে হচ্ছে 4 লেনের। তবে এই যাত্রাবাড়ি পার হতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন আমাদেরকে হতে হবে, কারণ এই বৃহস্পতিবার দিনে প্রচুর যানজট থাকে। দেখি কখন পার হওয়া যায়। অবশেষে আমরা কিন্তু বের হয়েছি, কিন্তু আমাদের যাত্রাবাড়িতে এসে প্রচন্ড যানজট, আর বিশেষ করে বৃহস্পতিবারে কিন্তু প্রচুর যানজট থাকে, যার কারণে এই জায়গাটা পার হতে অনেক বেশি সময় লেগে যায়। ভাই কি অবস্থা, যানজট খুব বেশি না? ভাই যাত্রাবাড়ি কয় ঘন্টা লাগবে এটা পার হইতে? 2 ঘন্টা? পারি না, 2 ঘন্টা পারেন না? পারি না, কিন্তু সিগন্যালটা ভাড়া দিয়ে দেয় না। আর যেহেতু আমরা নিচের রাস্তা দিয়ে যাচ্ছি, ফ্লাইওভারের উপরে উঠিনি, এই কারণে যানজট আরো বেশি। অবশ্য ফ্লাইওভারেও প্রচুর যানজট রয়েছে। এই জায়গাটা পার হওয়ার পরে দেখি কত তাড়াতাড়ি ওই সীতাকুণ্ডে পৌঁছানো যায়। মূলত এই সায়দাবাদ আর যাত্রাবাড়ির পুরো অংশটা জুড়েই হচ্ছে বাস কাউন্টার। এখানে প্রচুর কাউন্টার রয়েছে, আর বিশেষ করে ওই চিটাং রেঞ্জের বেশিরভাগ লোকজন এই জায়গা থেকেই যায়, যার কারণে সব সময় এখানে কিন্তু যাত্রীদের একটা চাপ থাকে। অবশেষে যানজট কমেছে, আমাদের গাড়ি এখন যাত্রা শুরু করেছে। তবে যতই সামনে যাচ্ছি ধীরে ধীরে কিন্তু আবার নতুন করে আমরা যানজটের দেখা পাচ্ছি। আসলে এই যাত্রাবাড়ির পুরো অংশটা কিন্তু এরকমেরই। বড় বড় ট্রাক, লরি কি নেই এখানে, সব ধরনের যানবাহনই আপনারা এই চিটাং রুটে চলাফেরা করতে দেখবেন। আর এদিকের বাজারের রাস্তাও খুব খারাপ, জঘন্য অবস্থা। এর কোনো সংস্কারও হচ্ছে না, যার কারণে যানজটের মাত্রাটা আরো বেশি থাকে এখানে। অবশেষে যানজট কমেছে, আমাদের গাড়ি এখন যাত্রা শুরু করেছে।
সেই যাত্রাবাড়ির যাত্রার কবল থেকে আমরা বের হলাম শেষ পর্যন্ত। আর এখান থেকে এখন সরাসরি আমরা কিন্তু চিটাং হাইওয়েতে উঠে যাব। আর ওখানে ওঠার পরে 4 লেনের রাস্তা, যার কারণে খুব বেশি একটা সময় লাগবে না। বন্ধুরা, নিয়নের বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর আমি এখন এই বাতিতে একটু ঘুমাবো, কারণ সকালে গিয়ে আবার অনেক ট্রেকিং করতে হবে। আর এর ফাঁকে যদি কোনো যাত্রা বিরতি দেয় তাহলে ওখানে একটু খাওয়া দাওয়া করব। সে পর্যন্ত একটু ঘুমিয়ে নিই। The next day. শুভ সকাল বন্ধুরা। আর অবশেষে আমাদের বাস কিন্তু সীতাকুণ্ড চলে এসেছে। এখানে আমরা সকালে একটা সেগমেন্ট রয়েছে, সেটা হচ্ছে সবার আগে আমরা নাস্তা করব। সারা রাত্র গাড়িটা চলেছে আর আস্তে আস্তে একদম সকাল হয়ে গিয়েছে। আমরা এখন নাস্তা করার জন্য যাচ্ছি। রাস্তাটা দেখে শুনে পার হতে হচ্ছে, যেহেতু হাইওয়ে। পাগলের মতো গাড়ি চালাচ্ছে এক একজন। মূলত আমরা যে প্যাকেজে এসেছি, এই প্যাকেজে সকালের নাস্তা এবং দুপুরের খাবার, এই দুটো খাবার আপনারা পাবেন। তার পাশাপাশি 3টা স্পট ঘুরে দেখাবে এবং ঢাকা থেকে আসা যাওয়ার বাস রয়েছে। সব কিছু মিলে প্যাকেজটা। আর এই সেগমেন্টের সর্বপ্রথম পর্বে আমরা এখন খাওয়া দাওয়া করব। আর আমরা যেখানে রয়েছি এই জায়গাটা হচ্ছে একটা পেট্রোল পাম্প, যার কারণে এখানে একটা টয়লেট রয়েছে। এই পেট্রোল পাম্পের পাশে একটা টয়লেট রয়েছে, আর এই টয়লেটই ফ্রেশ হতে হচ্ছে। সকালে ফ্রেশ হওয়ার পরে এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য একটু বসবো। এটা হচ্ছে সীতাকুণ্ড বাংলা হোটেল, এখানে আমরা খাবো। সকালে সবাই হাত মুখ ধুয়ে নিচ্ছে, মোটামুটি লাইন লেগে গিয়েছে, কারণ সবাই এসে এই একটা জায়গাতেই হাত মুখ ধুয়ে নিচ্ছে। আর যেহেতু আমরা একটা গ্রুপে এসেছি, যার কারণে সবাইকে একই টাইপের নাস্তা দেওয়া হবে, অল্টারনেটিভ কোনো অপশন নেই। দেখি আমাদের নাস্তার জন্য কী রয়েছে। এখানে একটা কার্ড দেওয়া হলো, সবাইকে একটা করে এই কার্ড দেওয়া হয়েছে টোকেন সিস্টেমের মতো। অর্থাৎ এখন সকালের নাস্তা এই কার্ডের উপর ভিত্তি করে হবে। এই কার্ডের মাধ্যমে কাউন্ট করা হয় আসলে কয়টা নাস্তা গেল। খুব সুন্দর একটা সিস্টেম। আমাদের সকালের নাস্তা চলে এসেছে মাশাআল্লাহ। এখানে 2টো পরোটা দেওয়া হয়েছে, সাথে একটা ডিম ভাজি রয়েছে এবং ডালটাও আবার ওই যে মুরগির কলিজা ইত্যাদি দিয়ে রান্না করা হয়েছে। এখন সকালের নাস্তাটা একটু খেয়ে দেখবো কেমন খেতে। চিটাংয়ের খাবার খেয়ে খেয়ে আমরা অনেকটা অভ্যস্ত নই, এবং দেখি এই রেস্টুরেন্টের খাবার আসলে কেমন। খাবার মাশাআল্লাহ ভালো। চট্টগ্রামের খাবার হলেও এই হোটেলের খাবারটা মাশাআল্লাহ ভালোই লাগছে। এখানে একটা ডিমও দেওয়া হয়েছে, ডিম ভাজি। এটার কোয়ালিটিও ভালো মাশাআল্লাহ। খাওয়া দাওয়া শেষে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ওই চন্দ্রনাথ পাহাড় যাত্রায়। A few moments later. খাওয়া দাওয়া শেষে আমরা আবার হাইওয়েতে চলে এসেছি। এখন আমরা আবার বাসে উঠবো, এখান থেকে আর একটু সামনে যাব। ওখানে গিয়ে আমরা আসলে একটা সিএনজিতে উঠবো ওই চন্দ্রনাথ পাহাড় যাওয়ার উদ্দেশ্যে। আমরা আবার আমাদের বাসে চলে এসেছি। এখান দিয়ে আমরা আবার কিছুটা সামনে যাব। ওখান থেকে আমরা একটা সিএনজিতে চলবো আমাদের স্পটে যাওয়ার জন্য। আর আমার সাথে দুষ্টু ছেলেটা ঘুম ভেঙেছে, সে উঠেছে। বর্তমানে আমরা চিটাং হাইওয়ে ধরে এখন ছুটে চলছি। মূলত আমরা এখন মিরেরসরাই উপজেলায় রয়েছি। এখান থেকে আমরা ওই সীতাকুণ্ড যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য। সকালের সূর্য উদয় হয়েছে, ঝলমলে একটা পরিবেশ, খুবই চমৎকার ছিমছাম। সারা রাত্র গাড়ি চালিয়ে ড্রাইভার সাহেব খুব ক্লান্ত, অবশ্য ওখানে গিয়ে কিছুটা সময় রেস্ট নিয়ে নেবে। আর আমরা আমাদের গন্তব্যে এখন ছুটে চলছি। এখান থেকে যেতে খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি অল্প কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। আসলে সেই রাত 12টার সময় আমরা রওনা দিয়েছিলাম, আর এখানে মিরেরসরাই এসে পৌঁছেছি একদম এক্স্যাক্টলি সকাল 6টার সময়, অর্থাৎ 6 ঘন্টা সময় লাগলো। মূলত বেশি সময় লেগেছে ওই যানজটের কারণে যাত্রাবাড়ির এলাকায়। তবে আল্লাহর রহমতে একদম পারফেক্ট টাইমিংয়ে আমরা এসেছি। খুব ভোরে ভোরে আসলে যেটা হয়
এখানে এসে এই জায়গায় এই যে কোনো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে হয়, মশা কামড়ায়, বিভিন্ন ঝামেলা হয়। তার চেয়ে আমরা যে সময়টা এসেছি এটা একটা পারফেক্ট টাইমিং। এখন এখান থেকে এক এক করে আমরা আজকের দিনে 3টা স্পট কভার করব। আর আমাদের শুরুর স্পট হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আর আমরা সবাই চলে এসেছি। এখান থেকে আমরা আবার সিএনজিতে চড়ে তারপরে ওই মূল স্পটে যাব। বিশাল একটা গ্রুপ এই বাসে করে এসেছি আমরা সবাই। আমরা এখন সিএনজিতে ওঠার উদ্দেশ্যে হেঁটে চলছি। সবাই এক জায়গা থেকে সিএনজিতে উঠব। আমরা এখন সিএনজির উদ্দেশ্যে হেঁটে চলছি। এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড। আমরা এখন সিএনজিতে উঠছি। এই সিএনজিতে চেপে আমরা এখন চন্দ্রনাথ চলে যাব। চাপাচাপি করে বসেছি, আমরা এখন যাচ্ছি বিসমিল্লাহির মাঝে মুসাইনের আব্দুল্লাহ কাসুর ভাই। আমরা এখন শহরের রাস্তা ধরে ছুটে চলছি চন্দ্রনাথ পাহাড় যাওয়ার উদ্দেশ্যে। আমরা যে জায়গা থেকে উঠেছি এখান থেকে যেতে খুব বেশি একটা সময় লাগে না, মাত্র 10 মিনিটের ভেতরেই চলে যাওয়া যায়। এখানে এসেই আবার একটা ট্রেনের সিগন্যাল পড়লো। যেহেতু খুব ঠাসাঠাসি করে বসেছি, আমি একটু উঠে দাঁড়ালাম। মূলত ট্রেন আসার অনেক আগেই সিগন্যাল দিল আর আমাদের সিএনজি সিগন্যালে অপেক্ষা করছে। অবশেষে সিগন্যাল ছেড়েছে আর আমরা এখন যাচ্ছি। আর এদিকে বিশাল একটা যানজট হয়ে গিয়েছে ট্রেনের সিগন্যালের কারণে। কারণ এই চন্দ্রনাথ পাহাড়ে দিনে দিনে প্রচুর লোকজন যাওয়া আসা করে। বিশাল সমস্যার রাস্তা, ট্রেনের সিগন্যালে ওখানে প্রায় 10 মিনিট নষ্ট হয়ে গেল। তাতে এতক্ষণে আমরা কিন্তু পাহাড়ের পাদদেশে থাকতাম। মূলত এখানে একটা মন্দির রয়েছে, যার কারণে এখানে একটা মূর্তি রয়েছে। ওই মন্দিরের একজন ধর্মগুরুর মূর্তি এখানে বানিয়ে রাখা হয়েছে। আর অবশেষে দূরে আমরা চন্দ্রনাথ পাহাড়ে দেখা পেলাম। যাওয়ার পথে আপনারা 2-একটা পুকুর টুকুর দেখতে পাবেন। আর এই রাস্তাটা কিন্তু বর্তমানে খুবই সুন্দর করে তৈরি করা, আরসিসি ঢালাই দেয়া। কিন্তু সমস্যা হলো এখানে একটু পর পর হচ্ছে স্পিড ব্রেকার, যার কারণে অটো, সিএনজি বা গাড়ি চালানো খুবই দুষ্কর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর বিশেষ করে সামনে বসলে তো অবস্থা আরো কেরোসিন হয়ে যায়। অনেকে এখান থেকে বাঁশ লাঠি নিয়ে হাঁটা শুরু করেছে ওই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার উদ্দেশ্যে। আর এখানে চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি আমরা চলে এসেছি। আর এইখানে কিন্তু এসেই আপনাদের চোখে পড়বে অসংখ্য বাঁশ, এগুলো আপনারা ভাড়া নিতে পারবেন উপরে ওঠার জন্য। আর এখান থেকে আমাদের ট্রেকিং শুরু করতে হবে। এইখানে এই যে লাঠি ভাড়া দেওয়া হয়, এটা হচ্ছে আপনারা 30 টাকা ভাড়া। আবার এসে যদি রিটার্ন দেন তাহলে আপনারা 20 টাকা ফেরত পাবেন। আর সেই ক্ষেত্রে ভাড়া পড়ে মাত্র 10 টাকা। সবাই লাঠি টাঠি নিয়ে নিচ্ছে সেফটি সিকিউরিটির জন্য। A few moments later. আর অবশেষে আমরা আমাদের ট্রেকিং শুরু করছি। এখন এখান থেকে অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপরে উপরে উঠতে হবে। এই চন্দ্রনাথ পাহাড় মোটামুটি ভালোই উঁচু। আর এখন কিন্তু প্রচুর পর্যটক আসে এই জায়গায়, যার কারণে আপনারা এখানে আসলে অনেক লেগুনা, সিএনজি ইত্যাদি যানবাহন দেখতে পাবেন। অনেকে আবার ব্যক্তিগত গাড়ি নিয়েও আসে, যার কারণে পর্যটকের মাত্রা দিনে দিনে কিন্তু বেড়েই চলছে। দূরে চন্দ্রনাথ পাহাড় দেখা যাচ্ছে। সবাই কিন্তু একটা করে লাঠি নিয়ে যাচ্ছে, কেউ কেউ ফটো সেশন করছে। রিস্ক নিয়ে ওঠার দরকার নাই, যদি পারেন উঠবেন, না পারলে অর্ধেক জায়গায় আবার এসে পড়বেন ছবি। মানে লাস্ট টাইম কয়টা? লাস্ট টাইম এসে এখানে 11টা। বন্ধুরা, অবশেষে আমরা আমাদের পাহাড় ট্রেকিং শুরু করছি সে বিখ্যাত চন্দ্রনাথ পাহাড়ে। আর পাহাড়ে ওঠার একটা নিয়ম হচ্ছে আপনারা এক পায়ে দম নিবেন, এক পায়ে ছাড়বেন, আর যতটা সম্ভব কম কথাবার্তা বলবেন। এতে করে আপনাদের দম থাকবে, এবং যত দম থাকবে তত কিন্তু উপরে উঠতে সুবিধা হবে। ভাই গাইস, চ্যানেল টু মাই ওয়েলকাম। এই পাহাড়টা আসলে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের হচ্ছে একটা তীর্থস্থান। পৃথিবীর বিভিন্ন জায়গাতে যারা আমাদের যেরকম হজ বা এরকম ধর্মীয় একটা ইয়েতে যায়, হিন্দুরাও কিন্তু সেম এই জায়গাটাতে আসে। আর এটা চট্টগ্রাম রেঞ্জের মধ্যে মোটামুটি সবচেয়ে বড় পাহাড়, মানে নীলাচল, নীলগিরি ওইগুলো ছাড়া। সো আমরা এখন ওইটাই ট্রেকিং করতে উঠছি আর কি। জায়গাটা হচ্ছে একটা ফটো বুথ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু একটা হিন্দুদের তীর্থস্থান। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে চন্দ্রনাথ ধাম সীতাকুণ্ড। মূলত হিন্দুরা তাদের পবিত্র স্থানকে ধাম হিসাবে অবহিত করে।
আর এখানে উঠতে উঠতে আপনারা বেশ কিছু পুরনো মন্দিরও দেখতে পাবেন, যেগুলো হচ্ছে পুরনো মন্দির পাশাপাশি একটা নতুন মন্দির বানানো হয়েছে। আর এখান থেকে আমরা আমাদের ট্রেকিং শুরু করেছি। আসলে এই পথে উঠতে অনেকটা সময় লাগবে, ধীর পদক্ষেপে রেস্ট নিয়ে নিয়ে উঠলে একেবারে কম করে হলেও 1 ঘন্টার বেশি সময় লাগবে এখানে উঠতে, যেহেতু হিন্দুদের পবিত্র জায়গা, যার কারণে যাওয়ার পথে অনেকগুলো মন্দির আপনারা দেখতে পাবেন। চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং খুবই একটা মানে ট্রেকারদের জন্য একেবারে শুরুর একটা জায়গা। সো এখানে যারা আমরা মোটামুটি উঠতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে, সবার জন্য অনুরোধ হচ্ছে নিচে সময় আমরা ব্যয় না করব, ঠিক আছে? কারণ হচ্ছে নিচে তেমন একটা সিনারি বা ভিউ নেই। মেমোরি ক্রিয়েট করার জন্য একটা দুটো ছবি তুলে আমরা আমাদের মূল উদ্দেশ্য যে একবারে পাহাড়ের চূড়া, সেখানে গেলে আরও বেশি সুন্দর ভিউ পাবো। সো আমরা টুকি টুকি করে আমরা এগিয়ে যাব। আর সবচেয়ে বড় বিষয়, আমি আজকে যে পোশাক পরিধান করেছি, কেউ কমফোর্ট না হইলে এই পোশাক পরিধান করিবেন না, কারণ এটা হচ্ছে হয়তো বা আমি পরছি কিন্তু এটা আসলে ট্রেকিংয়ের পোশাক না। এখানে একটা মন্দির রয়েছে, মূলত এই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার আগে অনেকগুলো মন্দির আপনাদের চোখে পড়বে, যেহেতু একটা হিন্দুদের তীর্থস্থান তাই এখানে মন্দির থাকবে। আর বেশ সুন্দর করে এগুলো ডেকোরেশন করা। এমন একটা রাস্তা, এখানে চাইলে কিন্তু একটা গাড়ির পথ করা যেত। এই যে দেখেন, এখানে এই যে মন্দিরটা আমরা নিচে দেখে আসলাম, এটার উপর দিয়ে ওঠার প্রবেশ পথ এটা। দলে দলে এখানে টুরিস্ট কিন্তু উঠছে আর নামছে। লাঠি দিয়ে কোনো লাভ হলো ভাই? কোন লাভ তো হয় না মনে হয় লাঠি নিয়ে। প্রচুর পর্যটক আসে। মূলত এই চন্দ্রনাথ হচ্ছে এমন একটা জায়গা, যারা ট্রেকিং পছন্দ করে তাদের হাতে খড়ি বলতে পারেন এই জায়গায় হয়। তারপরে আস্তে আস্তে যত পাহাড়ের ভেতরে যাওয়া যায় তার চেষ্টা করে। তো এই চন্দ্রনাথ দিয়েই ট্রেকিংটা শুরু করে এবং ট্রেকিংয়ের একটা এক্সপিরিয়েন্স তারা এই চন্দ্রনাথের মাধ্যমে নেয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা খুব বেশি একটা নয়, মাত্র 1200 ফুটের মতো। এখানে দেশীয় ফল রয়েছে। ভাই কলা কত করে? 10 টাকা। আর এই যে আমলকি না, এখানে বিভিন্ন দামের কলা, শসা, পেয়ারা, বেল, আবার এই যে এইটা আছে, এটা কত করে? 50 গ্রাম দিয়ে দেন না। এটা কিন্তু খুব ভালো একটা খাবার। আমরা রয়েছে এখানে বিভিন্ন আইটেম রাখা হয়েছে, স্যালাইন, পানি। ওঠার পথে এগুলো পাবেন। সব কি পাহাড়ি আইটেম? সব এই পাহাড় থেকে সংগ্রহ করা। মজার ব্যাপার হচ্ছে ওনার কাছে যা আছে সব এই পাহাড় থেকেই সংগ্রহ করা। এখান থেকে একটু পাহাড়ি ফল নিয়ে নিলাম, এটা ভালোই লাগে খেতে, সর্দি কাশির জন্য খুব উপকারী। বেশ অনেকদিন ধরে ঠান্ডা লেগেছে তাই একটু প্রিকশন নিলাম আর কি খাবারের মাধ্যমে। এখানে পাহাড়ি আমলকি রয়েছে, এগুলো পাহাড় থেকে আনছেন না? এই 20 টাকার আমলকি নিয়ে নিলাম, এটাও ঠান্ডার জন্য খুব ভালো। সবাই কিন্তু বাঁশ নিয়ে এসেছে, কিন্তু এখন সবাই বাঁশ হাতে নিয়ে হাঁটছে। বাঁশ নিয়ে যতটা অ্যাডভার্টাইজ করা হয় অতটা বাঁশ নিয়ে ট্রেকিং করার জোন এটা না বেসিক্যালি, কারণ এখানের বেশিরভাগ রাস্তাই পাকা, খুব একটা বাঁশ লাগে না। কিন্তু এটা একটা অ্যাডভার্টাইজ করা হয় যাতে তাদের 2 টাকা ব্যবসা হয়, এই জন্য আর কি। বেসিক্যালি আপনারা নর্মালি হাঁটতে পারবেন, তবে মহিলা মানুষ যদি আসেন সেক্ষেত্রে একটা বাস নেওয়া কিন্তু ভালো। আর অবশেষে আমরা কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের দেখা পেয়েছি। আসলে আমাদের মূল যে টার্গেটটা ওইটাই, ওখানে যেতে হবে। চলুন। আমাদের রূপক কিন্তু হাঁটা শুরু করেছে, তার ব্যাগ পোটলা পাটলি অনেক বড় হয়ে গিয়েছে, এটাই একটা প্রবলেম। প্রতিটা জায়গায় কিন্তু সিঁড়ি করে দেওয়া হয়েছে। এই লাঠি মূলত লাগে হচ্ছে যখন আপনারা এক্সট্রিম লেভেলের পাহাড় ট্রেকিং করবেন, বান্দরবন কিংবা খাগড়াছড়িতে, ওইসব জায়গা হচ্ছে মাটির পাহাড়, ওইসব জায়গায় লাঠি খুব বেশি লাগে। তবে তারপরও নিয়ে নিতে পারেন সাপোর্টের জন্য। দুষ্ট ছেলে যতই দুষ্টামি করুক, পাহাড়ে এসে তার দুষ্টামি বন্ধ হয়ে গিয়েছে, সে এক্সস্টেড। এখন তার রেস্ট নিতে হবে। আমরা এখন একটু রেস্ট নিই। A few moments later. অবশেষে আমরা পাহাড়ের দেখা পেয়েছি, আর প্রচুর লোকজন এখানে। এই চন্দ্রনাথ ওঠার পথে এই পাহাড়টা খুব সুন্দর। মূলত এটা সুন্দর হলেও এটা কিন্তু চন্দ্রনাথ নয়, আমরা কিন্তু এই দিকের পাহাড়ে উঠবো এই চন্দ্রনাথে। এই জায়গাটাকে একটা ভিউ পয়েন্ট বলতে পারেন আপনারা। সবাই এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলছে। এই জায়গায় এসে কিন্তু আবার কাদা রাস্তা, যেমনটা দেখতে পাচ্ছেন। পুরো পথটা ভালোই ছিল, এখানে একটু পিচ্ছিল কাদা, যার কারণে এদিক দিয়ে হাঁটার সময় আপনারা একটু সাবধানে হাঁটবেন।
এখানে আসার পর একটু অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। কাদাগুলো কিন্তু পিচ্ছিল, অনেকটা পেস্ট টাইপের, পা একদিকে দিলে আর একদিকে চলে যাচ্ছে। এখান থেকে কিন্তু মাটির পথ শুরু হয়ে গিয়েছে, আর এখান দিয়েই এই বাসটার দরকার লোকজনের ট্র্যাক করার জন্য, মাটির রাস্তা, যার কারণে এখান থেকে বাসের সাপোর্ট নিয়ে উঠতে হয়। মোটামুটি সব ধরনের মানুষই এখানে ঘুরতে আসে ট্রেকিং করে ওঠার জন্য। জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলে সবাই। এখানে একটা ভিউ পয়েন্ট পেয়েছে, এখানে দাঁড়িয়ে ভিউয়ের ছবি তুলতেছে। আমরা এখন চন্দ্রনাথ পাহাড় ট্রেক করছি। অর্ধেক উঠি খবর হয়ে গিয়েছে, জিহ্বা দিয়ে রস বের হয়ে যাচ্ছে। আর এখানে যাওয়ার পথে কিন্তু সামনেই একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণার পাশ দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে। তার আগে আমরা এখানে বসে একটু রেস্ট নিব। এখানে একটা পাহাড়ি ভ্রাম্যমান দোকান রয়েছে, এখানে আপনারা বিভিন্ন আইটেম পাবেন, কলা রয়েছে। এখানে আমরা লেবুর শরবত খাচ্ছি, 10 টাকা করে গ্লাস। আর এটা কত? একটা 20 টাকা, এই এক পুরো বাটি। এটা হচ্ছে লেবুর পিনিক। এখানে একটা ঝর্ণা রয়েছে, ছোটোখাটো একটা ঝর্ণা। আমাদের কিন্তু এই পাশের রাস্তাটা ধরে উঠে যেতে হবে, পাশের সিঁড়িটা ধরে। তার আগে এই ঝর্ণাটা রয়েছে, এখানে চাইলে আপনারা একটু রিফ্রেশমেন্ট করে নিতে পারবেন। সবচেয়ে বড় কথা, সামনে একটা ঝর্ণা রয়েছে, মিনি ঝর্ণা। মূলত বর্ষাকালে এই ঝর্ণাটা জীবিত থাকে, আর শীতকাল এলেই এই ঝর্ণাটা কিন্তু মরে যায়, এখানে আর পানি থাকে না। ছোট্ট একটা ঝর্ণা, এটাকে ঝর্ণা না বলে জলপ্রপাতও বলতে পারেন। মোটামুটি পাহাড়ের উপর থেকে পানি নেমে আসে এবং পানিটা বেশ ঠান্ডা। স্থানীয়রা এখানেই গোসল টোসল করে। আমরা অবশ্য কমলদহ ট্রেলে গোসল করব, তাই এখানে আর ওয়েট না করি। অবশেষে আমাদের ট্রেকিং শুরু হচ্ছে। এখান দিয়ে দুটো পথ রয়েছে, একটা হচ্ছে ডান দিকে সিঁড়ি, সিঁড়ি বেয়েও আপনারা উঠতে পারেন, তবে এটা হচ্ছে নামার জন্য সুবিধা, সিঁড়ি বেয়ে ওঠাটা একটু কষ্টকর। আর এই পাশে একটা পথ রয়েছে, এটা ধরে আপনারা আরামে উঠে যেতে পারবেন। মূলত ওঠার জন্য সবাই এই পথটাই ব্যবহার করে। আমরা এখন ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে পাহাড়ে ট্রেক করছি, আর দেখেন সেই ভয়ঙ্কর ট্রেকিং শুরু হয়ে গিয়েছে। প্রতিদিন এখানে প্রচুর মানুষ আসার কারণে এই জায়গাগুলোতে বস্তা দিয়ে চমৎকার রাস্তা তৈরি করা হয়েছে। ট্রেকিং শুরু করেছি, আসলে অনেকটা পথ ধরে হাঁটতে হয় এখানে। আর যতই আমরা উপরে উঠছিলাম ততই খাড়া খাড়া অংশ আমাদের চোখে পড়ছিল। আর এর পাশাপাশি এখানে কিন্তু পর্যটকেরও কোনো অভাব নেই। যে একদল এখানে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে, কেরোসিন অবস্থা এক একজনের। এখানে গাছে গাছে বিভিন্ন হিন্দুদের শ্লোক লেখা রয়েছে। এই পুরো পথটাই একটা অ্যাডভেঞ্চারাস পথ। তবে সবচেয়ে ভালো ব্যাপার যেটা হলো, এখানে একটু পরপরই জুস এবং বিভিন্ন পানীয়র দোকান ছিল। এই জায়গাটা বেশি অ্যাডভেঞ্চারাস, মূলত পাহাড়ের ফুল ঘেঁষে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। আমরা ট্রেকিং করছি, জায়গাটা খুবই ভেজালের, তবে এই পাশের পাথরগুলো খুব সুন্দর। স্টেপ টু ডান। এদিকে এসে পথ কিন্তু আরো বেশি খাড়া হয়ে গিয়েছে, জানটা ফেটে যাচ্ছে উপরে উঠতে। আসলে যতটা সহজ মনে হয় অতটা সহজ নয়। এই দুষ্টু ছেলেটা তো এখানে অজ্ঞান হয়ে যাবে মনে হচ্ছে। খুবই জঘন্যতম ট্রেকিং। যদিও এই রাস্তাটি ইট দিয়ে বাধাই করা রয়েছে, কিন্তু এই ইটের অবস্থা তেমন একটা ভালো নয়। এর কারণ হলো, বৃষ্টির সময় এলেই এসব রাস্তা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায়। তার পাশাপাশি যেহেতু এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে, তাই তাদের উৎপাতেও অনেকটা নষ্ট হয়ে যায়। তবে কর্তৃপক্ষের উচিত এ সকল রাস্তা ঠিকঠাক করে রাখা। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে আসার পরই আমরা বুঝতে পারলাম আসলে লাঠিটা দরকারি ছিল। এক হাতে ক্যামেরা আর অন্য হাতে কোনো সাপোর্ট ছাড়া উপরে ওঠা আসলেই কষ্টসাধ্য একটা কাজ।
এই জায়গাটা বেশি খাড়া। খুবই পরিশ্রম হলো, এখানে একটু রেস্ট নিতে হবে। A few moments later. এদিকে আবার পাথরের সিঁড়ি। কিন্তু ধীরে ধীরে যতটাই আমরা উপরে উঠছিলাম ততই খাড়া পাহাড় আমাদের চোখে পড়ছিল। আসলে শুরুতে আমরা বুঝতেই পারিনি এতটা খাড়া হবে, তাই লাঠিটা না নিয়ে আসলে মারাত্মক ভুলই হয়েছে। আর সবচেয়ে বড় সমস্যা হলো এখানে আজকে গরমের মাত্রা খুবই বেশি ছিল, যার কারণে একটু পরপরই আমরা এক্সস্টেড হয়ে যাচ্ছিলাম। যদিও সাথে আমরা স্যালাইন নিয়েছিলাম, কিন্তু সেই স্যালাইন আর পানি একটু পরপরই শেষ হয়ে যাচ্ছিল। তবে ভাগ্য ভালো, একটু পরপরই দোকান ছিল, আর ওখান থেকে আমরা লেবুর শরবত খেয়ে আবার রিফ্রেশড হয়ে নিচ্ছিলাম। এখানে জায়গায় জায়গায় কিন্তু ছোট ছোট ঝর্ণা রয়েছে, ওয়াটারফল, বৃষ্টির সময় এগুলো তৈরি হয়। আবার এদিকে আসার পরে একেবারে সবুজ শ্যামল প্রকৃতি আমাদের চোখে পড়ল। তবে সমস্যা হলো এই রাস্তাটা পুরোটাই মাটির। শুরুতে ভেবেছিলাম মোটামুটি 1 ঘন্টা ট্র্যাক করলেই আমরা পৌঁছে যেতে পারবো, কিন্তু এই 1 ঘন্টা বসে আমরা আসলে অর্ধেক পথও আসতে পারিনি। আর এদিকে রাস্তা যেন ক্রমেই খাড়া হয়ে চলছে, আর খাড়া রাস্তা মানেই হচ্ছে অতিরিক্ত পরিশ্রম আর অতিরিক্ত সময় ক্ষেপণ। আর এই কারণেই তো এখন পর্যন্ত সর্বমোট আমরা 5 বার রেস্ট নিয়েছি। আশা করি সামনেও আরো 4-5 বার নিতে হবে। প্রায় চলে এসেছি, উপরে মন্দিরটা দেখা যাচ্ছে। এই মন্দিরের পরেও আরেকটু উঠতে হবে। অবশেষে আমরা মধ্যবর্তী মন্দিরে চলে এসেছি, এখান থেকেও আরো উপরে উঠতে হবে। এখানে আরেকটা মন্দির রয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান, আর চন্দ্রনাথ মন্দিরটিও এই পাহাড়ের উপরেই অবস্থিত। তবে এর গুরুত্ব কি আপনারা জানেন? হিন্দু ধর্ম অনুসারে সতীদেবীর দক্ষিণ হস্ত এখানেই পতিত হয়েছিল বলে এখানে এই মন্দিরটি বহুকাল পূর্বেই নির্মাণ করা হয়েছিল। হিন্দু ধর্মের ইতিহাস অনুযায়ী সত্যযুগে দেবী সতী যখন মৃত্যুবরণ করে, তখন মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করে। আর এই সময় অপর দেবতা বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ খণ্ড বিখণ্ড করে। এতে করে সতীর মৃতদেহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে পতিত হয় বলে ধারণা করা হয়। আর ওই সকল স্থানে মন্দির নির্মাণ করা হয়। আর এরকমই একটা মন্দির হচ্ছে এই চন্দ্রনাথ পাহাড়ের উপরের মন্দির। ধারণা করা হয় সতীর দক্ষিণ বাহু এখানে পতিত হয়েছিল। আর ঠিক এই কারণেই হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই জায়গাটা তীর্থস্থান হিসাবে বিবেচিত হয়। এখানে আবার একটা দোকানও রয়েছে, লোকজনের ভিড়ের কারণে দোকানে বসতে দেওয়া হয় না। এটা ওঠার পথ, সবাই এখন উঠছে, প্রচুর পর্যটক। কি খবর বন্ধুরা? আমার পোশাক দেখে মনে হচ্ছে কোনো বিয়ে বাসায় এসেছি। না, আমি এসেছি চন্দ্রনাথ পাহাড় ট্রেকিংয়ে।
আর এই চন্দ্রনাথ পাহাড় ট্রেকিংয়ে এসে আপনাদের জন্য একটা ভ্রমণ টিপস আমি দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে আপনারা কখনোই শীতকাল ছাড়া গরমের সময় পাহাড়ে উঠবেন না। না মানে না, একেবারে ডিরেক্ট না। জায়গায় জায়গায় ভিউ পয়েন্ট হচ্ছে, যেমন এটা একটা ভিউ পয়েন্ট। এখান থেকে পাহাড়ের দৃশ্য খুবই চমৎকার, সবাই এই জায়গাটা ছবি তোলার জন্য ব্যবহার করে। আর এখান থেকে আমরা কিন্তু ওই চূড়ায় উঠবো। অলমোস্ট 3 ভাগের 2 ভাগ পথে এসেছি, আরও সামনে অনেক দূর যেতে হবে বহু দূরে। পাহাড় থেকে নামার সময় কিন্তু আপনারা চেষ্টা করবেন দ্রুত লয়ে নামার জন্য, তবে প্র্যাকটিস না থাকলে নামবেন না, অনেক সময় স্লিপ করে যেতে পারেন। আর ওঠার সময় খুব ধীরে ধীরে, ঠিক এইভাবে। এই জায়গাটা এসে আবার সমতল রাস্তা, এখানে একটু রিল্যাক্সে হাঁটতে পারছি। তারপরে ফাইনাল একটা পাহাড়ে উঠতে হবে। এই জায়গাটায় অতটা কষ্ট হয় না, মোটামুটি ইজিলি হেঁটে যেতে পারবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমার পিঠের ব্যাগটা, এটা নিয়ে হাঁটাই যত মুশকিল। আবার ট্রেকিং শুরু, যেন এর কোনো শেষই নেই, শুধু উঠছি আর উঠছি। আসলে গরমের সিজনে ট্রেকিং করা খুবই কষ্টকর। আস্তে ভাই, সাবধান। অবশেষে আমরা সর্বশেষ চড়াইটা উঠছি। বেশি খাড়া, দম বের হয়ে যাচ্ছে। অবশেষে বহুল প্রতীক্ষার পরে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই নিচ থেকে উপরে চলে এসেছি আমরা। আর অবশেষে আমরা চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ে। এই জায়গাটা আমরা উঠে এসেছি। আর অবশেষে আমরা চন্দ্রনাথের চূড়ায় চলে এসেছি। আর এখানে বর্তমানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে, আগের মতো সেই ফিলটা নাই। এই জায়গাটা খালি ছিল, কিন্তু যেহেতু পর্যটক প্রচুর পরিমাণে আসে, তাই জায়গাটার সেফটি সিকিউরিটির কথা মাথায় রেখে এখানে এই করে দেওয়া হয়েছে। অনেকে জাতীয় পতাকা উড়ে চন্দ্রনাথ বিজয়ের একটা ফিল নিচ্ছে। ওই যে পুরা শহরটা দেখা যায় পাহাড়ের উপর থেকে। আর ওই যে মন্দিরটা যেখান থেকে আমরা আসলাম তা দেখা যাচ্ছে। এইখানে আর একটা মন্দির রয়েছে, পাশাপাশি এখানে একটা পুলিশ ক্যাম্প রয়েছে। মূলত এই মন্দিরেই এই হিন্দু ভক্তবৃন্দ যারা রয়েছে তারা তাদের তীর্থযাত্রা করে এবং এখানে এসে পূজা অর্চনা করে, এজন্যই তারা এখানে আসে। বর্তমানে আমি অবস্থান করছি চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়াতে। আমার ঠিক ডানে রয়েছে চন্দ্রনাথের যেই মন্দির, সেই মন্দিরটি। আসলে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা আসলে একেবারে শুরুতে ট্রেক করতে যাচ্ছেন বা বাংলাদেশের প্রকৃতি দেখতে যাচ্ছেন, তাদের জন্য চন্দ্রনাথ পাহাড় হলো সর্বোত্তম একটি ট্রেক, যেটা হচ্ছে মোটামুটি একটা, যারা ট্রেক করতে পছন্দ করেন বা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই জায়গাটি। সো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার একটা ট্রেক, যারা আসতে চান তারা অবশ্যই আসবেন। তবে বিশেষ করে শীতকালে এই ট্রেকটা করলে অবশ্যই খুবই ভালো হয়। অবশেষে চন্দ্রনাথ পাহাড় ডান। বন্ধুরা, এটাই হচ্ছে সেই চন্দ্রনাথ পাহাড়ের চূড়া, আর এই হচ্ছে মন্দির। মূলত এই মন্দিরেই তীর্থযাত্রীরা আসে, যারা হিন্দু সম্প্রদায়, তাদের জন্য একটা পবিত্র জায়গা এটা। আর এখানেই সবাই পূজা অর্চনা পালন করার জন্য আসে। এখানে এখনও কিন্তু অনেক তীর্থযাত্রীরা রয়েছে। আর এই দিক দিয়ে আবার আর একটা নামার জায়গা রয়েছে, আমরা এখন এই পথ দিয়ে নামবো। যে পথ দিয়ে আমরা উঠেছিলাম
ওই পথ দিয়ে এখন কিন্তু নামবো না, এদিক দিয়ে সিঁড়ি করা রয়েছে, আমরা এই পথ ধরে এখন নিচে নেমে যাব। আর এই দিকের ভিউ অপূর্ব, মূলত পুরো শহরের ভিউটা দেখা যায়। আর এদিক দিয়ে নামার জায়গা। এখানে একটা বটতলা রয়েছে, আর এই বট গাছের নিচে অনেক দোকানপাটও রয়েছে। আপনারা যারা কিছু খাওয়া দাওয়া করতে চান এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। বাহারি খাবারের সমাহার রয়েছে এখানে। আবার এখানে সিএনজিও রয়েছে, কোত্থেকে উঠলো সেটাই বুঝতে পারছি না। এখানে নানা রকমের ফল ফলাদি রয়েছে, পাহাড়ি পেঁপে, পেয়ারা রয়েছে, আমরা আছে। আমরা কত করে ভাই? পেঁপে 10, আমরা 20। মূলত এই পথটা ধরে আমরা নেমে এলাম, আর এখানে একটা বট গাছ রয়েছে। আর এখানে এসে সবাই একটু রিফ্রেশমেন্ট খাবার দাবার করে। যেহেতু এটা একটা পবিত্র স্থান, তাই হিন্দুদের একটা সাইনবোর্ড রয়েছে এখানে, সতর্কতামূলক অনেক কথাবার্তা লেখা রয়েছে। তাদের পূজা অর্চনায় যাতে সমস্যা না হয় সেগুলোর ব্যাপারে এখানে দিক নির্দেশনা দেওয়া রয়েছে। বন্ধুরা, চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ চট্টগ্রাম ট্যুরের অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে বন্ধু বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।